সংসদের স্থায়ী কমিটি গঠন নিয়ে মতপার্থক্য, সরকারের আন্তরিকতা নেই অভিযোগ জামায়াতের, বিরোধী দল থেকে সভাপতি হলে নিশ্চিত হবে জবাবদিহিতা বললেন স্পিকার। সংসদের কাছে তো নির্বাহী বিভাগ দায়বদ্ধ, অ্যাডমিনিস্ট্রেশনকে জবাবদিহি করতে বাধ্য করা যাবে। এখানেই হলো সংসদীয় কমিটির গুরুত্ব। বিরোধী দল থেকে আপাতত স্থায়ী কমিটির সভাপতি বানানোর কোনো প্রক্রিয়া আমরা দেখছি না। সহপাঠীকে মারধরের অভিযোগে রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, স্টেশনে আটকা পড়েছে দুটি ট্রেন। বৃষ্টি আর ঢলের পানিতে এখনো কোথাও কোথাও প্লাবিত নিম্নাঞ্চল, রংপুরের চরাঞ্চলে ঢুকেছে পানি, দেখা দিয়েছে ভাঙন। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। সংসদীয় স্থায়ী কমিটি গঠন নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে সরকার ও বিরোধী দলের মধ্যে। বিরোধী দল জামায়াতের দাবি 5 মাস পেরোলেও কমিটি গঠনে আন্তরিক নয় সরকার, এমনকি সংবিধান সংশোধনের বিশেষ কমিটিতে নাম না দিলে করা হবে না সভাপতি, এমন শঙ্কাও তাদের। এদিকে স্থায়ী কমিটি গঠনে দেরি হওয়ার পেছনে বিরোধী দল থেকে নাম না আসাকে দায়ী করছেন সরকার দলীয় হুইপ নুরুদ্দিন আহমেদ অপু। তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ মনে করেন, বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হলে প্রশাসন ও নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। বিস্তারিত লাভলি বিথির রিপোর্টে। সরকার ও সংসদের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিতের অন্যতম মাধ্যম সংসদীয় স্থায়ী কমিটি। বিভিন্ন মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি, সামগ্রিক কাজের সুপারিশ, পর্যালোচনা কিংবা সরকারের নির্বাহী বিভাগের উপর নজরদারির দায়িত্ব এসব কমিটির। কাগজে কলমে স্থায়ী কমিটিকে শক্তিশালী করা হলেও বিগত সংসদগুলো এর বাস্তবায়ন চিত্র ছিল একেবারে ভিন্ন। এই সরকার গঠন করার কিন্তু ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হলেও এখনও গঠন করা হয়নি বেশিরভাগ স্থায়ী কমিটি। গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়ার বিষয়েও ঐকমত্য হয়নি। স্পিকার বলছেন, সংসদ ও সরকারের জবাবদিহিতা এক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এটা হলে জবাবদিহিতার ক্ষেত্রে নতুন একটা দিগন্ত উন্মোচিত হবে। সংসদের কাছে তো নির্বাহী বিভাগ দায়বদ্ধ, অ্যাডমিনিস্ট্রেশনকে জবাবদিহি করতে বাধ্য করা যাবে। এখানেই হলো সংসদীয় কমিটির গুরুত্ব। তবে স্থায়ী কমিটি গঠনে গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিএনপি জামায়াত দু দলের মধ্যে চলছে টানাপোড়েন। বিরোধী দলের দাবি, সরকার নিজেদের মতো করে স্থায়ী কমিটি গঠন ও পরিচালনা করতে চাচ্ছে, ঘাটতি আছে আন্তরিকতায়ও। এমন অভিযোগ অস্বীকার করে সবার পরামর্শেই কমিটি করা হচ্ছে বলে দাবি সরকার দলীয় হুইপের। সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিলেই কেবল আমাদেরকে এগুলি দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে এরকমই ইঙ্গিত দেওয়া হয়েছে আমাদেরকে। আর বিরোধী দল থেকে আপাতত স্থায়ী কমিটির সভাপতি বানানোর কোনো প্রক্রিয়া আমরা দেখছি না। বিরোধী দলের মধ্যে অনেকগুলো দল আছে, তাদের সাথে সমন্বয় না করার কারণে তারা কমিটিগুলোর নাম দিতে তারা একটু ডিলে করছে। ওনাদের নাম না দেওয়ার কারণে আমরা এই কমিটিগুলো এই সেশনে করতে পারলাম না আর কি। তবে রাজনৈতিক মতপার্থক্য কাটিয়ে দ্রুত সব সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হবে বলে আশাবাদী স্পিকার। কমিটি কার্যকরে তিনি বড় বাধা হিসেবে দেখেন আমলাতন্ত্র ও রাজনৈতিক সদিচ্ছাকে। সংসদও দেখবে টাইম টু টাইম যে জনকল্যাণের জন্য কি ভূমিকা সংসদ রাখতে পারছে। মন্ত্রীরা জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে তারা জনগণের প্রতি দায়বদ্ধ নাকি আমলাতন্ত্রের প্রতি দায়বদ্ধ। অনেক বড় সব বাধা, আমলাতান্ত্রিক জটিলতা, এটা আমরা আমাদের সদিচ্ছা আছে, আমরা চেষ্টা করব বাধাগুলো অতিক্রম করে কীভাবে কার্যকর একটা সংসদ এবং মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে কাজ করা যায়। সরকার যদি এটা ঠেকাতে না পারে তাহলে তো সরকারের ব্যর্থতা। আমরা সেই জন্য দায় সরকারকে বাদ দিয়ে আমলাদের উপর কেন দিতে যাব? এক নম্বর দায়ী হলো সরকারকেই এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে হবে। সংসদীয় স্থায়ী কমিটি অভিজ্ঞতার মিশেলে দল ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে কাজ করবে, যেখানে জনস্বার্থ প্রাধান্য পাবে, প্রত্যাশা সবাইকে নিয়ে দেশ পরিচালনার জন্য ওনারা চেষ্টা করবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনের টিটি মারধর করেছেন এমন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট এলাকায় রেল লাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল 6:30 থেকে রেল লাইন অবরোধ করে তারা। এর ফলে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শিক্ষার্থীরা জানান, ফোরকান নামে আইন বিভাগের এক শিক্ষার্থী সোমবার রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী আসার পথে টিটির হাতে মারধরের শিকার হয়। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টাকা নেওয়ার প্রতিবাদ করায় চলন্ত ট্রেনে তার উপর হামলা চালায় টিটি। হামলাকারীর শাস্তি সহ কয়েক দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উপযুক্ত ব্যক্তির স্থায়ী বহিষ্কার হিসেবে চাওয়া হয়েছে এবং এটি দ্রুত বাস্তবায়ন শিক্ষার্থীরা দেখতে চায়। আমাদের এখান থেকে কিছু প্রতিনিধি গেছিল রেল স্টেশনে, কিন্তু তারা আমাদেরকে সে সময় কোনো মূল্য দেয়নি, যার কারণে আমাদেরকে এখানে এসে রেল অবরুদ্ধ করা লেগেছে। এই ঘটনার বিষয়ে আরো বিস্তারিত জানবো সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। যুক্ত হচ্ছে তার সাথে সরাসরি। তারেক, কোনো ট্রেন কি আটকা পড়েছে আর অবরোধের বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন? যদি রাজশাহী থেকে সারা দেশের যে ট্রেন চলাচল সেটি এক কথায় বন্ধ রয়েছে এবং সকাল থেকে আমি যতটুকু দেখছি যে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন। তবে একটু আগে শিক্ষার্থীরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রেলের জিএম সহ দায়িত্বরতরা বিভাগীয় কমিশনারের অফিসে কিন্তু তারা বসবেন। সে কারণে এখানে যারা শিক্ষার্থী ছিলেন এবং রাকসুর যিনি জিএস ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যারা দায়িত্বরত ছিলেন সকলেই কিন্তু বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্দেশ্যে সেখানে রওনা দিয়েছেন। এবং এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে চারুকলা অনুষদের ঠিক সামনেই আমি যতটুকু দেখতে পাচ্ছি যে ঠিক সামনেই কিন্তু এই রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা তারা এখন পর্যন্ত অবস্থান নিয়ে আছেন। এবং রাজশাহী ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস কিন্তু সকালের দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেই ট্রেনটি ঠিক আমার পেছনে কিন্তু অপেক্ষা করছে ট্রেনগুলো এবং সেখানে যাত্রীদের যে ব্যাপক ভোগান্তি সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। এ বাদেও কিন্তু আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে ঈশ্বরদী থেকে এবং চাপাই থেকে, সে ট্রেনগুলোও কিন্তু এখন বন্ধ রয়েছে, চলাচল করতে পারছে না। এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা তারা যেমনটি বলছেন যে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া আসলে না মানা হলে, কয়েকটি দাবি তুলেছেন তারা, না মানা হলে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু এখন পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা মূলত 3টি দাবি তুলেছেন। তার মধ্যে অভিযুক্ত অপরাধীকে সশরীরে উপস্থিত করতে হবে এবং 2 নম্বর অভিযোগ দাবির মধ্যে যেহেতু তিনি ঘুষ গ্রহণ করেছেন সেই অপরাধে তার প্রাতিষ্ঠানিক শাস্তি এবং বহিষ্কার এবং রেলে ভ্রমণকারী নাগরিকদের উপর হত্যা চেষ্টার কারণে রেল কর্তৃপক্ষ বাদী হয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, তাদের দাবি সেটি। 3 নম্বরটি দাবির মধ্যে রয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং 4 নম্বরের দাবির মধ্যে সকল দূরপাল্লার ট্রেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে একটা যাত্রা বিরতি দিবে। এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি মাহবুবুর রহমান, তিনি যেমনটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে রেলের কর্তৃপক্ষের বৈঠক হওয়ার কথা এবং তারপরে আসলে এই অবরোধ তুলে নেওয়ার বিষয়ে সেটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি পাশেই কিন্তু ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, সেখানে যাত্রীদের ভোগান্তি হচ্ছে এবং শিক্ষার্থীরা বলছেন এই ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু তাদের অবরোধ চালিয়ে যাবেন। জ্যোতি। তারেক, আপনাকে ধন্যবাদ। বৃষ্টি আর ঢলের পানিতে দেশের কয়েকটি জেলায় প্লাবিত নিম্নাঞ্চল। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনই ও নাজিরপুর ইউনিয়নের 15টি গ্রামের অনেক বাড়ি ঘরে পানি ঢুকেছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এছাড়া ঢলের পানি তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। ঘরবাড়ির পাশাপাশি পানিতে তলিয়েছে আমনের বীজতলা। এদিকে উবদাখালী নদীর পানি কমতে থাকায় নিম্নাঞ্চলের কিছু এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে। বাড়ি ঘরে পানি উঠতে গেছে, রান্নাবাড়ি নাই, এরপরে মনে করেন এই জ্বালা টালা যা পালাইছিলাম সব ক্ষয়ক্ষতি নষ্ট হয়েছে। নদী বাড়ি আমার এক সাইড ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, গরু পানি গরু রাখতে নেয়, পুকুরে মাছ টাছ সব বাঁচায় গেছে। বৃষ্টি না থাকায় শেরপুরে সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করেছে। মহারশী, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার নিচে বইছে। পানি নেমে গেছে ঝিনাইগাতি বাজার সহ নিম্নাঞ্চল থেকে। সোমবারের আকস্মিক ঢলে ভেসে গেছে অনেক মাছের ক্ষের, ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। শেরপুর নালিতাবাড়ি গাজীর খামার সড়ক পানিতে ডুবে যান চলাচল এখনো বন্ধ।
পানি বাড়ছে তিস্তায়। রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা এলাকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি ঢুকেছে। অনেক এলাকায় বাড়িঘরেও উঠেছে পানি, তলিয়েছে রাস্তাঘাট, উঠতি বোরো ধান ও বাদামের আবাদ। গঙ্গাচড়ার নোহালির ব্রিক বাজার, মিনার বাজার, বিনবিনিয়া, ছাওলা সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। জরুরি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢলে তিস্তার পানি বেড়েছে। চলতি বছর ষষ্ঠবারের মতো তলিয়েছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা উপজেলার নিচু এলাকা, ডুবেছে জমির ফসল। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাঝার মান্নান। মাঝার, কোন কোন এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং সেখানকার যে সার্বিক চিত্র দেখতে পাচ্ছেন, যে ভোগান্তি দেখতে পাচ্ছেন সেখানকার জনগণের, একটু জানাবেন আমাদেরকে। যদি যে তথ্যটি দিয়ে শুরু করতে চাই, পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে এই মুহূর্তে তিস্তার পানি লালমনিরহাটের যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট আছে সেখানে 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ পানি ধীরে ধীরে কমছে। পানি ধীরে ধীরে কমার সাথে সাথে যে সব থেকে বড় জটিলতাটি তৈরি হয়েছে, দুর্ভোগ তৈরি হয়েছে, মানুষ শঙ্কার মধ্যে পড়েছেন, সেটি হচ্ছে ভয়াবহ ভাঙন ধরেছে এই অববাহিকায়। আমরা আছি নোহালি ইউনিয়নের চর বাগদোহারা এলাকায়। আপনারা যে এখানে দেখছেন যে এখানে আমরা এর আগে যমুনা টেলিভিশনে এই খবরটি করেছিলাম যে এখানে এই বাঁধটি যদি ভেঙে, স্বেচ্ছাশ্রমে নির্মিত এই বাঁধটি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন এখানে পানি উন্নয়ন বোর্ড প্রায় 4000 বস্তা জিও ব্যাগ দিয়েছে। সেই জিও ব্যাগগুলো এখানে ফেলে ভাঙন প্রতিরোধ করবার চেষ্টা করা হচ্ছে। এইটা যদি ভেঙে যায় তাহলে এরপর যে পূর্ব প্রান্তে যে আবাদি জমিগুলো আছে, যা কিছু আছে সবকিছু কিন্তু একেবারে নদীগর্ভে বিলীন হওয়ার কথা। এরই মধ্যে আমরা দেখেছি যে একটু আগে যখন আমরা সেখানে ছিলাম, যে পেছনে যে শাখাবেরি বাঁধটি যে স্থানীয়ভাবে তৈরি করা হয়েছিল সেখানেও কিন্তু এরই মধ্যে ভাঙন ধরেছে এবং মানুষ খুব ভাঙন আতঙ্কে বিরাজ করছে। আমরা একটু জানতে চাই আপনার কাছে এখন কি অবস্থা। যাই হোক, ধন্যবাদ যমুনা টেলিভিশনকে যে এই মিনা বাজার থেকে এই বড়াইবাড়ি মধ্যচর খেওয়াঘাট পর্যন্ত এই স্বেচ্ছাশ্রমে বিগত সময় 1.5 কিলোমিটার ব্যাপী একটি মূল বাঁধ নির্মাণ করা হয়েছিল। এর পাশাপাশি এই মূল বাঁধ থেকে আবার পূর্ব দিকে শাখা বেরি বাঁধ 3 কিলোমিটার করা হয়েছিল। তো এটা যখন পানি বৃদ্ধির কারণে আকস্মিকভাবে বন্যার ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, তৎপরিপ্রেক্ষিতে এই যমুনা টেলিভিশনে ধারাবাহিকভাবে এই বাঁধটি রক্ষা সহ এই বাঁধ সহ এই চরাঞ্চলের মানুষদের, অবহেলিত মানুষদের কথা তুলে ধরার পরে পানি উন্নয়ন বোর্ড এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে সরেজমিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্তে এসেছিলেন। এসে যাওয়ার পরে এই বাঁধটিকে দেখে তারা আনুমানিক 4000 বস্তা ইতিমধ্যে দিয়েছেন, যেটা কার্যক্রম। এখন আর কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে যে বাঁধটা যে 4000 বস্তা দিল, এখানে তো 4000 বস্তায় আমাদের কাজ হবে না। এখানে দরকার 16 থেকে 20,000 বস্তার প্রয়োজন। 4000 বস্তা দিয়ে, এটা তো তিস্তা নদী, আমাদের এটা তো অন্য কোনো নদী নয় যে ছোট নদী, এখানে 4000 বস্তা ফেলাইলে কাজ হবে। আমাদের মিনার বাজার এখান থেকে মিনার বাজার পর্যন্ত যদি গেলে 15-20,000 বস্তার কাজ দেয় তাহলে হয়তো বাঁধটা টেকবে। সামনের যে আছে সেটা খানাখন্দক দেখলাম। আমরা চাচ্ছি যে এখানে যেহেতু 300 মিটার এখানে বস্তা ফেলাবে 4000 বস্তা, আমরা চাচ্ছি মিনার বাজার পর্যন্ত আরো 20,000 বস্তা যদি ফেলাইতো, একেবারে স্থায়ীভাবে করে দিত, তাহলে আমার আর কোনো চিন্তা জ্বালা থাকতো না। বাঁধটা যদি রক্ষা হয় তাহলে কি হবে? তাহলে এই এলাকার সব পরিবারগুলো ভালো কিছু করে খেতে পারবে। এটাই। কতটা এলাকা আছে? প্রায় এখানে আছে 15 থেকে 20,000 পরিবার। এগুলো পরিবার যদি ভালো কিছু করে খেতে পারে তাহলে বাঁধটা রক্ষা করা জরুরি আমাদের। অর্থাৎ স্থানীয় যারা বলছেন সেটা আপনারা শুনলেন যে যদি এই বাঁধটি রক্ষা করবার কথা বলছেন। আমি যে তথ্যটি দিতে চাই যে এখানে প্রায় 3 কিলোমিটার একটি বাঁধ, অর্থাৎ এই চর বাগডোহারা থেকে মিনার বাজার হয়ে কালীগঞ্জের ঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার বাঁধ এটি স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছিল গেল 2 বছর আগে। তখন এই বাঁধটি সরকারিভাবে রক্ষা করবার জন্য পানি উন্নয়ন বোর্ড 1,54,00,000 টাকার একটি প্রকল্প নিয়েছিল, কিন্তু সেই প্রকল্পটি কিন্তু এখনো ফাইলবন্দি আছে, সেটির কোনো এখন হদিস নেই। এখন এবার যখন ভাঙন শুরু হয়েছে তখন জিও ব্যাগ দিয়েছেন। যারা এখানে স্থানীয় যারা বলছেন যে শুধু এইখানে এতটুকু রক্ষা করলে কিন্তু হবে না, তাহলে মাঝখানে ভেঙে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কাছে তারা পুরো বাঁধটি কিভাবে রক্ষা করা যায় এবং এই এলাকাবাসীকে কিভাবে রক্ষা করা যায় সেই দাবি জানিয়েছেন। জ্যোতি। মাঝার, আপনাকে ধন্যবাদ। ছুটির ঘন্টা বাজলো, ঘরে ফেরার সময় তখন, কিন্তু না, ফেরা আর হলো না। একটি যুদ্ধবিমান আছড়ে পড়ল গায়ে, স্তব্ধ গোটা দেশ। গেল বছর ঠিক এই দিনে উত্তরায় মাইলস্টোন স্কুলে নিয়ন্ত্রণহীনভাবে আছড়ে পড়ে F-7 BGI প্রশিক্ষণ বিমান। চাপা পড়ে একদল শিশুর হই হুল্লোড়, অভিভাবকদের অপেক্ষা, সবকিছু মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায় সব। নিজ প্রিয় প্রাঙ্গণে ঝরে পড়ে অনেক ফুল। বেঁচে ফেরা আহত শিক্ষার্থীরা আজও আটকে ওঠে মাথার ওপর গগন বিদারী শব্দে। অভিভাবকরা ফিরিয়ে দেন অপর্যাপ্ত সরকারি ক্ষতিপূরণ। SRS আলীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন তানজিম শাফিন।
ডানা মেলে ওরা বিমান আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখায়, কিন্তু মাইলস্টোনের শিক্ষার্থীদের কানে সেই শব্দ যেন এক অশনি সংকেত। দুঃস্বপ্নেও তাড়িয়ে বেড়ায় ভয়াবহ স্মৃতি, সহপাঠী বন্ধুর আর্তনাদ। ঘুমাতে পারি না, অনেক ভয় লাগে, অনেক বাজে বাজে স্বপ্ন দেখি, যে দেখে আমাকে একটা কালো ড্রেস পরে একটা অদ্ভুত মহিলা এসে আগুনে ধাক্কা দেয়, বা রাতে শব্দ শুনলে, প্লেনের শব্দ শুনলে অনেক ভয় লাগে। লিখতে পারি না, হাত দিয়ে খাইতে পারি না, কিছু মানে অনেক কষ্ট হয়। পকেট গেট ছিল, ওটা ভেঙে আমাদেরকে বের করছে। আমি ক্যান্টিনে গিয়ে মাথায় পানি দিছি, দেন আমাকে একজন রিক্সা করে একটা হাসপাতালে নিয়ে গেছিল। মনে হয় যে প্লেনটা এখনই পড়ে গেল বা পড়বে। 21 জুলাই 2025 দুপুর 1টায় স্কুল ছুটির পর সহপাঠীদের সাথে প্রতিদিনের মতো খেলায় মেতে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। কেউ কেউ তখন অভিভাবকের অপেক্ষায়। এমনই সময় পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 BGI আছড়ে পড়ে স্কুলের একাডেমিক ভবনে। শিশুর কোমল ফুসফুস যেন চেপে ধরেছে যমদূত। মুহূর্তে আগুন ধরে যায় শিক্ষার্থীদের গায়ে। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ভবনের নিচতলায় 3য় শ্রেণীর স্কাই ও ক্লাউড শ্রেণীকক্ষে। আমার সাথে কয়েকজন স্টুডেন্ট ছিল, আমরা মাটিতে পড়ে যাই। মাটি থেকে পড়ে ওদেরকে জাস্ট টেনে উঠায় পিছনে বললাম যে দৌড়াও, পিছনে যাও। আর মুহূর্তের মধ্যে আমাদের রুমটা অন্ধকার হয়ে যায় আর একদম ধোঁয়ায় ভরে যায়। মানে আমরা আর কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমরা বুঝতে পারছিলাম যে আমরা নিশ্চিত মৃত্যুর মুখেই আছি। চাইলে আসলে ভোলা যায় না। তা আমরা চাচ্ছিলাম যে ওরা এটা স্বাভাবিকভাবে নিজেদের মধ্যে ধারণ করুক, ওদের ঘটনাটাও থাকুক, কিন্তু যখন ওরা স্বাভাবিকভাবে ধারণ করবে ওই ট্রমাটা ওরা আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে পারবে, নিজেরা মেনে নিতে পারবে। এবং পর্যায়ক্রমে দেখতে পেরেছি যে হ্যাঁ, ওরা আসলে ওই ঘটনাটা মেনে নিতে পেরেছে। সেদিনের দুর্ঘটনায় পাইলট সহ ঝরে গেছে ফুলের মতো 28 শিক্ষার্থী, 3 শিক্ষক, 3 জন অভিভাবকের প্রাণ। দগ্ধ শতাধিক শিক্ষার্থীর অনেকে বরণ করেছে পঙ্গুত্ব। আহতদের চিকিৎসায় প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ করলেও সরকারের ক্ষতিপূরণ অপর্যাপ্ত হওয়ায় ফিরিয়ে দিয়েছে হতাহতের পরিবার। ওরা এখনো কথা বলতে পারে না, এক একটা বাচ্চার ফেস পুরা বান, ওদের হাতের আঙ্গুল নাই, ওরা ঠিকভাবে চলতে পারতেছে না। সরকার থেকে আমরা কোনো কিছুই পাই নাই এবং আমরা নিহত যারা তারাও কিছু পাই নাই। 5 লাখের ঊর্ধ্বে চলে গেছে, তো আমি এই 5 লাখ দিয়ে কি করব সেটা আমরা লিখিতভাবে নাকচ করছি যে আমরা এই টাকা নিব না। একটা মা হিসেবে সেদিনের ঘটনা আসলে মনে করলে নিজের কাছে খুবই লাগে। ওর এখন একটু জিদ বেড়ে গেছে, একটু ডিমান্ড বেশি, তারপরে আপনার অল্পতেই রেগে যায়, খাবার দাবার যে কোনো কিছু নিয়ে আগের চেয়ে একটু বেশি বায়না করে। শাহজালাল বিমানবন্দরের অ্যাপ্রোচ লাইনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখা। ক্যাম্পাসের উপর প্রতিদিন বেসামরিক বিমানের চলাচল, মহড়া চলে সামরিক বিমানেরও। দুর্ঘটনার পর স্কুল সরিয়ে নেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। তবে কলেজের অধ্যক্ষ জানান এই ক্যাম্পাস স্থানান্তরের প্রয়োজন নেই। আহত শিক্ষার্থীদের পড়াশোনার খরচ ফ্রি করেছে স্কুল কর্তৃপক্ষ। ক্যাম্পাসটার লাইন দিয়ে এদের অন্য কোথাও দিয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ কাছে বিমানবন্দর। তো এটা যদি ঝুঁকি হতো তাহলে তার এখানে ভবন নির্মাণের প্রশ্ন আসতো না, এটা ফাঁকাই রাখা হতো। কাজে যেটা ঘটেছে সেটা নিহায়ত একটা দুর্ঘটনা এবং খুবই মানে রহস্যজনকভাবে এই বিমানটা এখানে এসে পড়েছে। কেন কিভাবে যেটা এখানে এসেছে, যা হয়তো পাইলটের যে নিয়ন্ত্রণ কোনো রকমই ছিল না, এটা বোঝা যায়। দুর্ভাগ্যক্রমে কেউ কেউ আর স্বাভাবিক জীবনে আসতেই পারবেন, আর বাকি কিছু আছেন যারা স্বাভাবিক জীবনে আসতে পারবেন কিন্তু দাগ বয়ে বেড়াতে। আগুনে পোড়া তো আমরা জানি দাগগুলো যায় না। অনুমোদনের আগেই গড়ে তোলা ক্ষতিগ্রস্ত হায়দার আলী ভবনটি ভেঙে ফেলতে 1 বছর ধরে রাজুকের সিদ্ধান্ত হাতে পায়নি মাইলস্টোন কর্তৃপক্ষ। বিমানবাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধবিমান F-7 BGI নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়েছিল মাইলস্টোন স্কুলের ঠিক এই প্রবেশমুখে। এই ভবনটির একটাই প্রবেশপথ, তাই দুর্ঘটনার সময় অনেকেই চেষ্টা করছিলেন এই পথ ধরে বের হবার, আর এখানে তখন জেট ফুয়েলের লেলিহান শিখা, আর তাতেই বাড়ে দগ্ধ হতাহতের সংখ্যা। এই বাতাসে কান পাতলে আজও শোনা যায় তাদের আর্তনাদ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সরাসরি যাচ্ছি সেখানে। গণমাধ্যম সময়ে এবছর হজ ব্যবস্থাপনার সফলতার বিষয়টি প্রতিফলিত হয়েছে। এই জন্য আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, হজ প্যাকেজ ঘোষণার পূর্বে কিছু বিষয়ে আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করা প্রয়োজন বলে আমি মনে করছি।
হজ ব্যবস্থাপনা উন্নয়ন, ও হজ যাত্রীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সৌদি সরকার প্রায় প্রতি বছর হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো না কোনো নতুন উদ্যোগ গ্রহণ করে থাকেন। 2027 সালের হজে সৌদি হজ উমরা মন্ত্রণালয় হাজিদের সেবা, আবাসন ও ব্যবস্থাপনা উন্নয়নে বেশ কিছু পরিবর্তন এনেছে। তারা মক্কা এবং মদিনায় হজ যাত্রীদের আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাঁবু ও সার্ভিস প্যাকেজকে একটি সম্মিলিত প্যাকেজের মধ্যে আনার ঘোষণা দিয়েছেন। 2026 সালে মিনা, আরাফা, ABC ও ডি মোট 4টি সার্ভিস প্যাকেজ ছিল, কিন্তু 2027 সালে হজের সার্ভিস প্যাকেজ হবে 3টি। ডি সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া 2027 সালে হজে হাফ বোট ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন সরকারের নির্বাচনী ইশতেহারে সাশ্রয়ী সহজলভ্য, মানবিক ও প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে। 2026 সালের হজে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কিছুটা কমানো সম্ভব হয়েছিল। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে। মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। শেখ হাসিনা সরকারের আমলে 2023 সালে বিমান ভাড়া ছিল প্রায় 2 লক্ষ টাকা। 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বিমান ভাড়া 1,67,820 টাকা করা হয়। 2027 সালে হজে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে 1,30,000 টাকা করা হয় নির্ধারণ করা হয়েছে, যা হজ ফ্লাইটে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এক মাইলফলক। দর্শক, হজ প্যাকেজ ঘোষণা করছিলেন ধর্মমন্ত্রী, আমরা সরাসরি ছিলাম সেখানে। ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির সংসদ চলো কর্মসূচিকে ঘিরে আজও উত্তেজনা অব্যাহত রয়েছে। সকাল থেকে এই যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। গতকালের সংঘর্ষের পর আজও পার্লামেন্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের সাথে বিক্ষোভকারীদের টানটান উত্তেজনা বিরাজ করছে। গতকালের সহিংসতার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছে। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুকও। এদিকে দিল্লির পাশাপাশি ভারতের আরও কয়েকটি শহরে সংহতি সমাবেশ হয়েছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।